আমার ছেলে আছে সামনে, আমি এই কথাগুলো বলতে পারবো না। আমার ভাতিজা আছে সামনে, আমি এই কথাগুলো বলতে পারবো না। আমি মনে হয় হতভাগা প্রথম কোনো নারী যে ভাইয়ের লাশ কাঁদে নিছে। আমি ইতিহাসে দেখছি যে ভাই বোনের লাশ কাঁদে নেয়, কিন্তু বোন ভাইয়ের লাশ কাঁদে নেয় আমি এটা দেখিনি, আমি এই প্রথম দেখছি। আমার মতো কোনো নারী এত কষ্ট বা এত নির্যাতিত হয়নি। যার মা গুলিবিদ্ধ হয়েছে, যার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, যার বাইনা গুলিবিদ্ধ হয়েছে, যার ছেলের পা ভেঙে ফেলছে, যার ছেলে কিডন্যাপ করছে। আমাকে বিভিন্ন সময় এই পর্যন্ত আমি 9 বার অ্যারেস্ট হয়েছি। তখন খোকা ভাই আমার বললো যে তুমি কি নাকা মুক্তারের বোন? আমি বলছি বা তুমি সন্ধ্যার পরে দেখা করো। এই যে সন্ধ্যার পরে দেখা করতে যায় আমি নিজেও একজন সক্রিয় কর্মী হয়ে উঠলাম। ভোগাবার হাত ধরে এই যে আমি সক্রিয় একজন কর্মী হয়ে উঠলাম। 96 সন থেকে তো আছি ভাইয়ের সাথে, কিন্তু ওরকম ভাবে জড়িত না। ভাইয়ের কাজ করি, কিন্তু দলের কোনো নেতার সাথে এইভাবে এই না। তো এই খোকা ভাইয়ের হাত ধরে চলা শুরু হইলো। হইতে হইতে তো কত উত্থান দেখলাম, পতন দেখলাম। প্রথম আমার কোনো পোস্ট ছিল না, শুধু ভাইয়ের কাছে, ভাইয়ের সাথে গেছি আসা যাওয়াতে কিনাকা। তো পরে এই যখন 2001 সন আসলো, তখন কিনাকা আমাদের দল ক্ষমতায় আসলো। তখন আমার বাসার ভাই বলতেছে যে তুমি তো রাজনীতি করো মোটামুটি, তোমার ভাইয়ের সাথে তো তুমি অনেক কিছু করো, তুমি পদ পদবি নাও, তুমি এক কাজ করো, আমাদের মহিলা আসনটা খালি, তুমি কোন কমিশনার ইলেকশন করো। আমি কই কি ভাই আমি এগুলা করুম না, আমি আমার ভাইয়ের সাথে আছি, এটাই ভাবো। পদ পজিশন যে এত জরুরি, এত কিছু আমি এটা জানি না। আমি মনে করি কাজ করবি, ফল পাবো। এই দীর্ঘ 3 বছর ভাই জেলখানায় ছিল। তখন এই যে আমার যে পথ চলাটা, ভাইয়ের কেস, তারপরে কোর্ট, জেলখানা, নেতাদের বাসা, এর বাসা, উকিলের বাসা, এরকম করতে 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 করতেই রাজনীতির সাথে এমনভাবে জড়াই গেছি যে ভাইয়ের যে গ্যাপটা সেটা আমি পূরণ করলাম বাহিরে। এরকম করতে করতেই মনে করেন আমার ভাই বের হইলো এপ্রিল, এই যে 2003-এ, আবার এপ্রিলে বের হইলো। আবার এপ্রিলে বের হইলো। বের হওয়ার পরে তো আপনার এপ্রিলে বের হইলো, মে, জুন, জুলাই মাসের 1 তারিখে তো আমার ভাইকে মেরে ফেললো। তো আমার ভাই ছিল মূল দলের এখন তো 38, তখন সাবেক 74 ছিল, যুব বিষয়ক সম্পাদক ছিল 38 নম্বর ওয়ার্ডের মূল দলের। তো ওই সময় আমার ভাইকে গুলি করতে আসে। আমার ভাই আসলে নামাজ পড়তে ছিল মসজিদে, ওখান থেকে গুলি করতে করতে বাসায় আসছে। বাসায় এসে আমার মাকে গুলি করছে, আমার বিয়েকে গুলি করছে, আমার বাইগনাকে গুলি করছে। হ্যাঁ, তো আমার ভাই তো স্পোর্টে কেনা কয় ডেট হয়ে গেছে। আমার মায়ের পায়ে গুলি খেয়েছে, আমার বাইগনার হাতে গুলি খেয়েছে। আমার বিয়ে কিনা কয় 2 পায়ের চিপির মধ্যে, আর মনে করেন এই যে থাইয়ের যে চিপেটা, এটার মধ্যে কিনা কয় খাইছে। ওনার যা কিডনির পাশাপাশি যায় গুলিটা এখনো আছে, উনি অপারেশন করতে পারেনি, এখনো আছে। হ্যাঁ, তো এরকম মনে করেন আমাদের জীবনে এরকম হয়েছে। একটু জানিয়ে যে আসলে আপনার ভাইকে যদি খুন করার লক্ষ্য থাকতো তাহলে ফ্যামিলির উপরে কেন, মানে ফুল পরিবারকে হত্যার প্ল্যান ছিল? পরিবারকে করছে এই জন্যই করছে যে আমার ভাই তো মসজিদের থেকে গুলি খাইতে খাইতে গুলি করতে করতে আমার ভাইকে নিয়ে আসছে। আমাদের বাসাটা মসজিদটা পাশাপাশি, তো আমার ভাইয়ের সাথে আমার বিয়ে ছিল। ওই মসজিদের গেটের থেকে তারা গুলি করছে। তো আমার বিয়ে ওইখানে উপস্থিত ছিল। তো আমার ভাই যখন দৌড়ে আসছে, আমার বাইক না বাইরেছে, আমার মা বাইরেছে বাইরে ধরার জন্য। তখন কিনা আমার মায়ের পায়ে গুলি করছে যে মা যেন আমার বাইরে দৌড়ায় ধরতে না পারে। আমার ভাতিজা গেছে, বাইক না গেছে, ওরা হাতে গুলি করছে। ঠিক আছে, এইভাবে করছে ওরা। আর কি আমাদের ফ্যামিলি করবে এরকম কোনো ই নিয়ে আসে নাই। আমি মিথ্যা কথা বলে লাভ নাই, এই কোনো নিয়ে আসে নাই। আসছে ওরা আমার ভাইরেই মূলত মারার জন্য। আর ওরা আর কি ব্যারিকেডটা হওয়াতে স্পটেই মারা গেছে। 2টা কথা বলছে আমার সাথে, কথা বলে তারপরে আমি আর কি জিজ্ঞেস করছি। তারপর আমি বলে নিয়ে আমি প্রথম মনে হয় মহিলা যে যে নাকি ভাইয়ের লাশ কাঁদে নিছে, আমি নিছি। যে আমার 3টা ভাই, সবচেয়ে প্রিয় ভাই যেটা, আমি যার সাথে আমি একসাথে পথ চলছি, একসাথে সব কিছু করছি, সেই ভাইয়ের লাশ আমি কাঁদে নিছি। আমি মনে হয় হতভাগা প্রথম কোনো নারী যে ভাইয়ের লাশ কাঁদে নিছে। আমি ইতিহাসে দেখছি যে ভাই বোনের লাশ কাঁদে নেয়, কিন্তু বোন ভাইয়ের লাশ কাঁদে নেয় আমি এটা দেখিনি, আমি এই প্রথম দেখছি আমি নিজে। যাই হোক, তারপরে ভাই মারা গেল। মারা যাওয়ার পরে আমি নেতাদের মন মানসিকতা একটু ভাইগা যাওয়াতে আমি আর রাজনীতির দিকে আগে বাড়ি। আমি প্রায় কিছুদিন গ্যাপ ছিল। তারপরে আসলো খোকা ভাইয়ের নির্বাচন। খোকা ভাইয়ের নির্বাচন আসার পরে খোকা ভাই আমার বাড়ির কাছে গেছে, যায় বলতেছে যে এখানে না ডলির বাসা, এটা বলে নাই যে এটা মুক্তারের বাসা, এটা বলে নাই, না বইলে বলছে কি আই এটা না, এখানে না ডলির বাসা কোথায়, এটা এই যে আব্দুল রহিমের বাবা আব্দুল হাই ভাই।
আব্দুল ভাই বলতেছে, এই আব্দুল ভাই, এখানে না ডলির বাসা? কইতেছে, হ ভাই, আমি ডাক দিয়ে নিয়ে আইতাছি। ডাক দিয়ে নিয়ে আইতাছি বলার পরে আব্দুল ভাই গেছে, আমি তখন দুপুরে ভাত খাইতেছি। তখন আমার কাছে, এই ডলি, তুমি ভাত খাইতেছো, খোকা ভাই তোমার বাড়ির কাছে আছে। আমি জুঠা হাত নিয়ে চলে আসছি। আইসা আমি কইছে, ভাই দিয়েছে, তুই জানোস না আমি এখানে আসবো, তুই যে বাসায় বসে রয়েছিস? ভাই আমি তো কোথাও বের হই না, এই জন্য বসে হয়েছি। তুই চল এখন আমার সাথে। আমি ভাই ভাত খেতেছি, হাতটা ধুয়ে আসি, তুই হাত ধুইতে যা, আমি এখানে দাঁড়াই। তখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমি দৌড় পেটে গেছি, যাই হাত ধুয়ে আসছি। তখন আমার সবাই উপহাস করে বলতেছে যে মেয়র সাহেব কিনা তোমার জন্য তোমার বাড়ির সামনে কিনা 7 মিনিট দাঁড়ায় থেকে তোমার নিয়ে গেছে, তোমার চাইতে ভাগ্যবান মনে হয় কেউ নাই। আমার চাইতে ভাগ্যবানও কেউ নাই, আমার চাইতে দুঃখীও কেউ নাই যে আমি ভাইয়ের লাশ কাঁদে নিয়েছি। আপনারা আমার ভাগ্য ভালোটা দেখলেন, আমার খারাপটা তো দেখলেন না। তখন খোকা ভাই বললো যে, শোন, ঘরে বসে থাকলে আরো কষ্ট পাবি। তুই তো তুই তুই যেটা কিনা তুই ভাইয়ের জন্য বসে গেছিস, তুই তোর ভাইয়ের আত্মার শান্তি পাইব, তুই আবার কিনা সক্রিয় হ। তোর ভাবি কালকে আসবে, তুই তোর ভাবির সাথে থাক। এই আবার পথ চলা শুরু হইলো, 6-7 মাসের গ্যাপ দিয়ে আবার শুরু হইলো। এই তো রাজনীতি করতে 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 খোকা ভাইয়ের সাথে রাজনীতি করতেছি, হরতাল, মিছিল, মিটিং সবই করতেছি। 111 আসলো, আসলো, এভাবেই করতেছি। 2012-তে ওর পরে আমাকে ডিবিআই সাবা নিয়ে গেলো, আমার ছোট ভাইকে 2 দিন রাইখা আমাকে ছেড়ে দিল। আমার ছোট ভাইকে একটা মার্ডার মামলা দিয়ে ছেড়ে দিল। তা আমি বললাম যে, স্যার এটাকে একটা কাজ করলেন, আমার এই ছোট ভাই নিরীহ ভাই, ওকে মামলা দিলেন। তখন বললো যে, তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি চলে দাও, আর কোনো কথা বললো না। পরে আর কি করলাম, আমি চলে আসলাম। পরে বাইরে কিনা 25 দিন পরে বাইরেও জামিন করাই নিয়ে আসলাম, মার্ডার কেসে মামলা। এই যে শুরু হলো আমার পরিবারের উপরে অত্যাচার। এই আজকে বড় ভাইরে ধরে নিয়ে যায়, ছাড়াই নিয়ে আসি, কালকে ছোট ভাইরে ধরে নিয়ে যায়, ছাড়াই আসি, পরশুদিন আমার নামে কিনা করে। এরকম করতে করতেই আমাদের জীবনটা এরকমভাবে যে গেছে। করতে করতে 2012-তে হরতাল, চারদিকে হরতাল, একদম কেউ বাসার থেকে বের হয় না, কোনো একটা কাকপক্ষীয় বাসার থেকে বের হয় না। এই সময় আইসা আমাকে পুলিশ নিয়ে গেল। ওয়ারি থানা নতুন হয়েছে, ওইখান থেকে ওসি আরও নানা সবাই নিয়ে আসলো, নিয়ে এসা আমার বললো যে, আপনার এসি সাহেব ডাকে, দেখা করতে বলছে। কেন যাব? তখন ওরা বললো যে, আপনার যাইতে বলছে, যাবেন। তখন আমার ঘর পুরো সার্চ করলো, সার্চ করে কিছুই পাইলো না পাইয়া শুধু আমি আগের দিন একটা বিয়ে খাইতে গেছিলাম আমার শ্বশুর বাড়ির লোকজন। বিয়ে খাই আইসা আমি গহনা থুইছিলাম, একটা চেন থুইছিলাম 1.5 ভরির, 2টা হাতের চুড়ি থুইছিলাম 3 ভরির ওজনের। তো আমার ওই 1.5 ভরি ওজনের চেনটা আর একটা চুড়ি নিয়ে গেছে। আর ওইখানে 70,000 টাকা ছিল, যেটা ওর বাবার ব্যবসার টাকা। আমি আর কি উঠায় থুইনি, আমাকে থাকা ওয়ার্ড্রপের উপরেই থুইছি আর কি, ডয়ারের মধ্যে। ওটা ওনারা সার্চ করতে চাই, ওটা পায় ওই 70,000 টাকা, একটা চুড়ি আর একটা চেন। 2টা চুড়ি মনে উঠাইতে চাইছিল, একটা মনে উঠাইতে পারে নাই, তাড়াহুড়া করে কত কোনো অফিসারের জন্য নিয়ে গেছে। পরে নিয়ে যায় তো আমার পরিবারের সবাই আর কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো কিছু নাই। আমার ওয়ারি থানার থেকে নিয়ে গেল হলো আপনার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে সকালবেলা আসলো 8 জন অফিসার আসছে, এসি তাওহিদ, এসি হাবিবুল, তারপরে এখন যে মনিরুল যে ছিল, উনি তখন এসি ছিল, শহীদুল তখন কমিশনার ছিল। ওনারা সবাই মনে করেন 8-10 জন আমার ঘিরা বৈশা, নানান জনে নানান তর্ক বিতর্ক, এই সেই নাই তাই কথা বলতেছে। বলার তলা পরে আমি বলছি যে, দেখেন আপনারা পুলিশের লোক, আপনারা যা পারেন আপনারা করেন, আপনারা যদি কিছু পান আমার এটাই করেন। পরে বলে, তোরে তো কে বা কে যেন একটা ফোন দিছে, দেওয়ার পরে বলছে যে, না, ওকে আর জীবিত দিব না, আপনারা নিশ্চিন্তে থাকেন, ওকে আর জীবিত দিব না। তখন ওই যে 2টা মহিলা ছিল, কারার এই যে পুলিশ, আর 2 জন বাইরে ছিল, ওই 2 জনরা বললো যে, ওনারা নিয়ে গুম করে ফেলাও, ওনারে যা পারো করো। এরকম একটা দিল, এই তৌহিদ আর হাবিব আর এই যে মনিরুল, এই 3 জন এই কথাটা একসঙ্গে বলছে। বলার পরে আমার ওই রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যাওয়ার পরে মনে করেন আমার একটা মহিলা আসলো, উনি হলো শাহিন, এসি শাহিন। উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। তো আমি বললাম যে, আপনি আমার সাথে এই ব্যবহার করেন কেন? আমি শুধু এইটুকু কথা বলতে পারছি, তারপর আর আমার আর কোনো জ্ঞান নেই।
আমি শুধু বুঝতেছি যে আমার পিঠের মধ্যে মনে হয় কেউ বাড়ি দিতেছে, তারপরে আমার আর কোনো জ্ঞান নেই। যখন আমি বলতেছি যে আমার একটু পানি দেন, আমার একটু পানি দেন, তখন এই যে এই মনিরুল এসে বলতেছে, তো ওরে ওরে পানি, ওরে পেশাব করে পেশাব খাওয়াই দিব, এরকম একটা জোরে চিৎকার করে বলতেছে। তখন আরেকটা বলতেছে, এক কাজ কর, ওরে ওরে নিয়ে আগে ইয়ার মধ্যে বাথরুমের প্যানের মধ্যে ঢুকা, পানি চায়, ওরে পানি খাওয়াবো, ও কিনা সচিবালয়ে বোমা মারছে, আবার ওর কিনা পানি, ওরে আজকে শেষই করে দেব। হ্যাঁ, ওর 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 যে ওর লোকজন ওরে বলছে না যে ও কি ডেয়ারিং, ওরে কিনা মাইন্ডেই ফেলামো, ওর লাশটাও যেন ওর পরিবার না পায়। তোর 2টা ছেলে আছে না, তোর ছেলে 2টারও মাইরা ফেলামো। পরে আমি তো শুধু আল্লাহ আল্লাহ করতেছি, আর তো আমার তো কোনো জ্ঞানই নেই। জ্ঞান যখন নাই আর তো জ্ঞান নাই। যখন জ্ঞান ফিরছে তখন আমি দেখি আমি জেলখানায়। এটা হলো আমার নিচে হলো আপনার এপ্রিল মাসের 30 তারিখে, আর আমার জ্ঞান ফিরছে হইলো 29 তারিখে রাত্রে নিচে। আমি যখন আমার জ্ঞান ফিরছে তখন হইলো মে মাসের 1 তারিখ। আমি আমার যখন চোখ মেলছি, আমি পাশে দেখি আমার পাশে 2টা ডাক্তার, 2টা কারারক্ষী আর 3-4টা আর কি মহিলা আসামি, এরা সবাই, আমি ফ্লোরে এরকম কইরা রয়েছি। তখন আমি চোখ মেলা তাকায়, আমি আমার অপর সাইডে একটা ঘড়ি দেখি কি যে বেলা 10:30 বাজে। তখন ওই যে ডাক্তারটা যে আর কি ফার্মাসিস্টটা, উনি বলতেছে যে জ্ঞান আসছে জ্ঞান আসছে জ্ঞান আসছে। তখন আমার ধৈরা উঠাইয়া বলতেছে যে আপনি আমি তো বসতেও পারি না কিছু। আচ্ছা, আপনার তৎকালীন সময়ে সব জাতীয় পত্রিকাতে নিউজ হয়েছে যে কাপড়ের বিষয়, হ্যাঁ, এই কথাটা আসলে এটার বিষয়টা একটু জানবো। এটা হলো এই যে মনিরুল বলছে যে ওর পেশাব করা, আর এই যে হাবিবুর রহমান আর এই যে তৌহিদ, এই তৌহিদই বলছে যে ও যখন কোনো কথা বলতেছে না, ওর কাপড়গুলো সব খুইলা ফেলা, ওরে উলঙ্গ করে তারপরে ওরে পিটা, তবে যদি ও তোর কেনা কয় ও সব কথা বলে। এই 3জনই আমার মূলত, আর এই যে মহিলা এসি শাহিন, এই 4জনই আমার মূলত অনেক টর্চার করছে। এরা 4জন আমার যেই অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেগুলো আমি বলতে পারবো না। আমার ছেলে আছে সামনে, আমি এই কথাগুলো বলতে পারবো না। আমার ভাতিজা আছে সামনে, আমি এই কথাগুলো বলতে পারবো না। আর আমি এতদিন মিডিয়াতে আসিনি, তার কারণ হলো যখন আমাকে 8 তারিখে আবার আমার রিমান্ড শুনানি হয়, যখন আমাকে 9 তারিখে রিমান্ডে নিছে, তখন আমার শুধু একটা কথাই বলছে যে আপনি বেঁচে আছেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া জানান। আমি শুনছি যে আপনি নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, আপনার মা, আপনার পুরো ফ্যামিলি খুব ভালো ফ্যামিলি, এই জন্য হয়তো আপনার বাচ্চা 2টা ছোট, এই জন্য হয়তো আপনি বাচ্চা আছেন, নাহলে আপনারা মারার মিশন ছিল আমাদের, আপনারা মেরে ফেলার মিশন ছিল, কিন্তু আপনি বেঁচে গেছেন। এখন আপনার শুধু একটা কথাই আপনাকে বলবো, আপনার 2টা বাচ্চা আছে, আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন। আপনি যদি মামলা করতে যান, আপনি যদি কোনো রকম কোনো কিছু করতে যান, আপনার বাচ্চা 2টা হারাবেন, আপনার বাচ্চা 2টা হারাবেন। আমাকে এই কথা বলার পরে আমি বলছি যে না, আমি মামলা করবো না, আমি মামলা করবো না, আমি কোনো কিছু করবো না। তখন আমার বলছে যে আপনি সাদা কাগজে লিখিত দেন। আমি বলছি, স্যার আপনারা তো সব কাগজে আমার সই নিতেছেন, লিখিত কাগজেই সই নিতেছেন, আর সাদা কাগজ নিয়ে কী করবেন, আমি আপনাদের কাছে আছি, আপনারা যেটা করবেন আমি সেইটাই আমার করতে হইব। বা না, আপনি আমাদের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না, আপনি কোনো পত্রিকায় কোনো ইন্টারভিউ দিতে পারবেন না। এক কথায় ওনারা আমার বাচ্চা 2টা, আমার মা তো আমার কাছে আমি থাকতো, ব্ল্যাকমেইলিং শুধু করে নাই, আমার ছোট ছেলেটারে কিডন্যাপ করেছিল পরে। আমার বড় ছেলের অ্যাক্সিডেন্ট করে আমার ছেলের পাটা ভাঙিয়ে দিচ্ছে, আমাকে শুধু হুমকি দেখান তো থাকে। আমার বড় ছেলের বাবা আমার ছোট ছেলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমার ছেলেদের পড়ালেখা করাইতে পারিনি, শুধুমাত্র রাজনীতি করার জন্য। তবু আমি থাকিনি যে ঠিক আছে, আমি মামলা মোকদ্দমা করলাম না আমার বাচ্চাদের জন্য, আমার বাচ্চাদের যা ক্ষতি হয়েছে, হয়তো আল্লাহ এটাই লিখা রাখছে, কিন্তু আমি এই রাজনীতির জন্য যখন আমার মনের ভিতরে একটা জেদ চাইপা গেল, এই রাজনীতির জন্য যখন এত কিছু হয়েছে, আমি এই রাজনীতি কখনোই ছাড়ব না। তখন ম্যাডাম আমাকে ডাইকে নিয়ে গেছে,
নেওয়া যাওয়ার পরে ম্যাডাম আমার চিকিৎসার খরচে বলছে যে তোমার চিকিৎসা বহন আমরা করব। আমার ছেলের চিকিৎসা করার কথা বলছে, যে তোমার ছেলে যেহেতু তোমার ছেলের পাটা ভেঙে ফেলছে, তোমার ছেলেরও চিকিৎসা করাবো, তোমার ছেলের পড়ালেখার সব কিছু দায়িত্ব আমরা নিব। কিন্তু নিবে কে নিবে? কে নিবে আমার ছেলেদের দায়িত্ব? কে নিবে আমার ওষুধের খরচ? কে নিবে আমার চিকিৎসার খরচ? আমি 1 মাস ন্যাশনাল হাসপাতালে ছিলাম, 1 মাস পিজি হাসপাতালে ছিলাম, 2 মাস জেলখানার হাসপাতালে ছিলাম 24 দিন। আমি দীর্ঘ 3 মাস হাসপাতালে ছিলাম। এখনো আমি প্রতিদিন ওষুধ খাই। আমি এখন ওই যে আপনাদের এখানে আসার সময় আমি 3টা ওষুধ খাই, তারপরে আমি আসছি। আমি ওইখান থেকে আর আমি সরি নাই। তারপরে তো পথ চলা শুরু হলো, খাবারের সাথে অবরোধ, হরতাল, মিছিল, মিটিং, প্রতিটা ইসে আমি করছি। আমার যে দলের চেয়ারম্যান এবং আমাদের দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাকে যথাযথ মূল্যায়ন করবে। আমি এইটুকু বলতে পারি যে আমার মতো কোনো নারী এত কষ্ট বা এত নির্যাতিত হয়নি। যার মা গুলিবিদ্ধ হয়েছে, যার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, যার বাইনা গুলিবিদ্ধ হয়েছে, যার ছেলের পা ভেঙে ফেলছে, যার ছেলে কিডন্যাপ করছে, আমাকে বিভিন্ন সময় এই পর্যন্ত আমি 9 বার অ্যারেস্ট হয়েছি, 4 বার কারাবরণ করছি। আমি যে কতটা নির্যাতিত শিকার হয়েছি সেটা একমাত্র কিনা কয় আমাদের যে কিনা কয় মহাসচিব সাহেব বকুল সাহেব, উনি বলছে যে এটা একটা সাজানো নাটক, একটা সাজানো গুছানো নাটক। তেমনি আমাকে সাজানো গুছানো ভাবে আওয়ামী লীগের মানুষ কিনা আমাকে এত নির্যাতন করছে। এই জন্য আমার আকুল আবেদন থাকবে আমার কিনা কয় চেয়ারম্যানের কাছে, আমার দলীয় চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আকুল নিবেদন থাকবে, উনি যেন আমাকে মূল্যায়ন করে।